শ্যামলদা নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার দাদা। আচ্ছা, বলছি যে অবশেষে মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনার ষষ্ঠ পে কমিশনের যে রিপোর্ট সেইটা প্রকাশ হয়েছে। বলছি মারাত্মক কথা বলা হয়েছে শুনলাম এই পে কমিশনের রিপোর্টে। অভিজিৎ বাবু যেটা বলে গেছেন সেটা হচ্ছে যে এই ডিএ বাড়া বা আপনার দিয়ে দেওয়া না দেওয়া মূলত কত তার কি দেবে সবটাই নাকি রাজ্য সরকারের হাতে দিয়ে গেছেন। দেখুন, এই অভিরূপ সরকার আমাদের ডিএ বাবদ টাকা না দিয়ে রাজ্য সরকার যখন ৯৭,০০০ কোটি টাকা সাশ্রয় করেছিলেন, এখন সেই সাশ্রয় পরিমাণটা ২,১৯,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সেই সময় আনন্দবাজার পত্রিকায় একটা নিবন্ধ লিখেছিলেন, মহার্ঘ ভাতা বনাম উন্নয়নের খরচ। এতই অভদ্র প্রকৃতির লোক এবং এতটাই বেআইনি কাজ উনি করেন যে ওনার এই সাধারণ জ্ঞান নেই যে বেতন কমিশনের বিচার্য বিষয় হচ্ছে ডিএ। এই ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বেতন কমিশনের সুপারিশ তৈরি হওয়ার সময়ে কখনো প্রকাশ্যে কোনো মতামত পে কমিশনের চেয়ারম্যান দিতে পারেন না, এই সাধারণ জ্ঞানটুকু ওনার নেই। তা উনি তাতে লিখলেন এবং লিখলেন অদ্ভুত একটা তত্ত্ব হাজির করলেন। সেটা হচ্ছে এই যে রাজ্য কর্মীদের ডিএ না দিয়ে যে বিপুল পরিমাণ টাকা রাজ্য সরকার সাশ্রয় করছে, সেই টাকাটা রাজ্যের উন্নয়নের কাজে লাগাচ্ছে। তা রাজ্য কর্মীরা একটু ত্যাগ স্বীকার করে এই উন্নয়নের জন্য এই ত্যাগ স্বীকার করে এই ডিএ টাকাটা না নিতে পারবেন না। তা আমার তখন বিনীত প্রশ্ন ছিল, আমি আনন্দবাজারে একটা চিঠিও পাঠিয়েছিলাম, যদিও সেটা তারা প্রকাশ করেননি, যে যদি দুটো প্রশ্ন। এক নম্বর হচ্ছে, অভিরূপ সরকার বেতন কমিশনের চেয়ারম্যান, তিনি চেয়ারম্যান থাকাকালীন বেতন কমিশনের বিচার্য বিষয়ে তার ব্যক্তিগত মতামত কোনো একটা পত্রিকায় প্রকাশ করেন কোন অধিকারে? ২ নম্বর হচ্ছে যে যদি উনি তখন ছিলেন একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠানের অধ্যাপক, হ্যাঁ, সেখানে তিনি কেন্দ্রীয় হারে বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা প্রতি মাসে বেতনের সঙ্গে তুলছিলেন। তা তখন ওনার একবারের জন্য মনে হয়নি যে আমি যখন এআইসিপি মেনে বেতনটা তুলছি এবং তাতে মহার্ঘ ভাতাটা থাকছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে, আমি রাজ্য কর্মীদের পরামর্শ দিচ্ছি আপনারা আপনাদের ডিএর টাকাটা ত্যাগ স্বীকার করুন রাজ্যের উন্নয়নের জন্য। তা তিনিও তো রাজ্যের একজন মানুষ, তিনিও রাজ্যের উন্নয়নের জন্য তার ওই ডিএর টাকাটা ত্যাগ স্বীকার করুন। তিনি তা বলেননি। ২ নম্বর, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে রাজ্য সরকার যদি কর্মীদের ডিএর টাকায় উন্নয়ন করে তাহলে কৃতিত্বটা মুখ্যমন্ত্রী কেন নেবেন, কেন নেন? তা অভিরূপ সরকার এই বেতন কমিশনে তাকে নিযুক্ত করা হয়েছিল কর্মচারীদের এতদিন যাবৎ যে অধিকার ছিল সেই অধিকারটাকে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। যে সুপারিশ করেছেন তাতে ডিএ প্রসঙ্গে বলা হয়েছে, আমি পুরো বিষয়টাই উল্লেখ করে দিচ্ছি। দি কমিশন রেকমেন্ডস that the state government may from time to time decide the quantum of DA to be given to the employee, taking into consideration the financial resources available to the state government. The state government shall not be required to adhere to the prevailing AICPI for the purpose of granting, stress or fixing and or enhancing the quantum of DA. এই কথাটা উনি বেতন কমিশনের সুপারিশ হিসেবে লিখেছেন। ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর। প্রথম প্রশ্ন হচ্ছে, অভিরূপ সরকার আদৌ কতটা শিক্ষিত বা তিনি আদৌ লেখাপড়া সেভাবে শিখেছেন কিনা আমি জানি না। আর এই বোধটা নেই যে ষষ্ঠ বেতন কমিশনটা তৈরি হয়েছে ১৯৮০ = ১০০ এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে। তিনি যে বেতন ক্রমগুলো এই পে কমিশনে সুপারিশ করেছেন সেগুলো তৈরি হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে ভিত্তি করে এবং তাকে
2.57 দিয়ে গুণ করে একেবারে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের একেবারে হুবহু নকল করেছেন, টুকলি করেছেন। ওনার আচ্ছা। মনে নেই। তো এগুলোর ক্ষেত্রে কোনটা টুকলি করেছেন? কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা গ্রহণযোগ্য। কোনটা টুকলি করেছেন বলবেন? বলছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে সরকার নাও দিতে পারে, তাকে মনে রাখতে হবে না। এবং বলছেন যে রাজ্য সরকারের যখন ফান্ড অ্যাভেলেবেল হবে, যখন তার ফিনান্সিয়াল রিসোর্সেস থাকবে, তখন কোয়ান্টাম অফ ডিএ উনি রাজ্য সরকার ঠিক করবে। অভিরূপ সরকারকে অবিলম্বে পাগলা গারদে পাঠানো দরকার। আচ্ছা কারণ ওনার মানসিক স্থিতি নষ্ট হয়েছে। আচ্ছা। উনি বলছেন, উনি তো জানেন যে দিল্লি এবং চেন্নাইয়ে পশ্চিম বাংলার যে সমস্ত রাজ্য কর্মীরা চাকরি করেন, তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে পান, সেইটা দেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর। একই সরকার, একই অর্থ দপ্তর, দু ধরনের কর্মচারীদের একই রাজ্য সরকারের অধীন, তাদের দুরকম নীতিতে দিয়ে দিতে পারেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে, সারা ভারতে ডিএটা দেয়া হয় কেন? অভিরূপ বাবু তো তিনি নাকি অধ্যাপক, তিনি নাকি অধ্যাপনা করেন। ডিএটা দেয়া হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের গৃহীত নীতি এবং কর্মসূচির ফলে এবং দ্রব্যমূল্যের বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতা বা স্বেচ্ছা ব্যর্থতার কারণে মূল্য বৃদ্ধি হয়, জিনিসপত্রের দাম বাড়ে, টাকার দাম কমে, শ্রমিক কর্মচারীদের বেতন বা মজুরি, সেটা প্রকৃত বেতন বা মজুরিটা কমে যায়। এই অবক্ষয়টা পূরণ করার জন্যই ডিএ দেয়া হয়। ডিএটা কোন অনুদান বা পারকুইজিট নয়। তাহলে মূল্য বৃদ্ধি থাকলে ডিএ থাকবে এবং এটা মূল্য বৃদ্ধির হারেই ক্ষতিপূরণটা হবে। এই সাধারণ কথাটা অভিরূপ বাবুর মতো অধ্যাপক মানুষ জানেন না। সব থেকে বড় কথা যে সারা ভারতবর্ষে এই মূল্য সূচক কতটা কমেছে এবং সেই মূল্য সূচক অনুসারে ক্ষতিপূরণ কতটা হবে, এটা ঠিক করার একটাই পদ্ধতি আছে, সেটা হচ্ছে সিমলায়। সেখানে প্রতি মাসে প্রত্যেকটি রাজ্য সরকার বিভিন্ন দ্রব্যমূল্য কত সেই তথ্যগুলো পাঠায়। সেই তথ্যের গড় করে সিমলায় যে সংস্থা আছে তারা কনজিউমার প্রাইস ইন্ডেক্স স্থির করে। এটা কেন্দ্রীয় সরকার করে না, অন্য কোনো রাজ্য সরকার করে না। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পাঠানো দ্রব্যমূল্যের তথ্যের উপর ভিত্তি করে তার গড় করে এই দ্রব্যমূল্য সূচক তৈরি হয়। এটা সারা ভারতে অনুসৃত নীতি। সারা ভারতীয় সংবিধান অভিরূপ বাবুকে এই অধিকার দেয়নি বা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অধিকার দেয়নি যে তারা আলাদা নিজেদের রাজ্যের জন্য একটা আলাদা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের কাঠামো তৈরি করবেন। সারা ভারতবর্ষে একটাই কাঠামো। তাহলে হাতটা কে ঠিক করবে? মুখ্যমন্ত্রী ঠিক করবে, সরকার ঠিক করবে, না অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ঠিক করবে? আসলে অভিরূপ বাবুদের মতো আমি একটা দায়িত্বশীল সংগঠনের সভাপতি হিসেবে চটি চাটা শব্দটা ব্যবহার করতে চাইছি না, কিন্তু অভিরূপ বাবুরা একদম নিশ্চিতভাবে কিছু বিনিময় মূল্যে তারা এই সরকারের পদলেহন করছেন এবং ফ্যাসিস্ট শ্রমিক কর্মচারী বিরোধী মুখ্যমন্ত্রীর তারা উদ্দেশ্য সার্থক করছেন। আর শুধু অভিরূপ বাবুকে গালাগালি দেবো কেন? সেখানে আরো যারা সদস্য ছিলেন তারা কি করছিলেন? তারা তো নোট অফ ডিসেন্ট দিতে পারতেন, তারা তো ওই পে কমিশন থেকে পদত্যাগ করতে পারতেন। কারণ সারা ভারতবর্ষে এ পর্যন্ত কেন্দ্রে বা রাজ্যের কোন বেতন কমিশনে এই ধরনের ভয়ঙ্কর সংবিধান বিরোধী এবং শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী এ ধরনের কোনো রেকমেন্ডেশন ডিএ সম্পর্কে হয়নি। তারা নোট অফ ডিসেন্ট রাখতে পারতেন, তারা পদত্যাগ করতে পারতেন। সব থেকে দুর্ভাগ্যের বিষয়, এই পে কমিশনে কর্মী পক্ষে প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন সুকান্ত ব্যানার্জি। তিনি প্রয়াত হয়েছেন। একজন প্রয়াত মানুষকে নিয়ে কথা বলাটা উনি কোন সংগঠনের ছিলেন? উচিত নয়। উনি কোন সংগঠনের ছিলেন? উনি
2011-র আগে আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজে ছিলেন। হ্যাঁ। কিন্তু যেই 2011 এলো, নির্বাচনে তৃণমূল জিতলো, উনি তৃণমূলের অফিসার আচ্ছা সংগঠনের আচ্ছা, বুঝে গেছি। এবং একজন প্রয়াত মানুষ, তার সম্পর্কে বলা উচিত নয়, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। কর্মীপক্ষের প্রতিনিধি হিসেবে আপনি গেছেন, গিয়ে যখন এই ভয়ঙ্কর কর্মী বিরোধী পদক্ষেপটা বেতন কমিশন নিচ্ছে, লিপিবদ্ধ করছে, আপনি নোট অফ ডিসেন্ট রাখতে পারতেন না? পদত্যাগ করতে পারতেন না? রিএমপ্লয়মেন্টের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থটাকে চিরতরে আপনি নষ্ট করে দিলেন।